চিঠির বাকি অংশ বা ১০০ টাকার নোটটা কিন্তু কিছুতেই পাওয়া গেল না। খোঁজাখুঁজিতে হস্টেলের ঘরটা রণক্ষেত্রের আকার ধারণ করলো। একটা বালিশ ফেটে সকলের মুখে তুলো লেগে বয়স ৬০ বছর বাড়িয়ে দিল। কুজোটা উল্টে ঘরের মেঝেতে জল থই থই করতে লাগলো। দুটো ধেড়ে ইঁদুর, ১২টা টিকটিকি, ৩টে বিছে আর অজস্র আরশোলা মারা পড়লো। বেশ বছর ধরে হারানো খুব দামি অনেকগুলো জিনিস বেরিয়ে পড়ল। নয়নের মন্ত্রপুত মাদুলিটা, যা পড়লে পাশ অনিবার্য, সেই শুকনো কলার খোসাটা যাতে হস্টেলের সুপার ডিগবাজি খেয়েছিলেন, হরি সেটা সযত্নে রেখে দিয়েছিল। আমার সংগৃহীত মামদভূতের একটা কষের দাঁত ইত্যাদি। কিন্তু চিঠির বাকি অর্ধেক আর ১০০ টাকার নোটটা পাওয়া গেল না। আমরা ৪জন হস্টেলের একটা ঘরে থাকি, বৃন্দাবন, নয়ন, হরি আর আমি। বৃন্দাবন বলল, যা হাওয়া দিচ্ছে কদিন, ওগুলো নিশ্চয়ই একটা দমকা হাওয়ায় উড়ে গিয়ে পড়েছে নিচে উঠোনে, তারপর ঢুকে গেছে সুপারের বা অন্য কারো খাটের তলায়। পাশের ঘরে এই গদাই এমনটাই দেখেছে বলছিল। আমরা কথাটাই পুরো সায় না দিলেও উড়িয়ে দিতে পারলাম না। নয়ন তার হস্তগত অর্ধেক চিঠির প্রয়োজনীয় লাইনগুলো চা আর চানাচুরের দাগের ভেতর থেকে যথাসম্ভব উদ্ধার করে আর একবার পড়ল। নয়নটা অনেক লম্বা। আমরা নয়নের পেছনে তক্তপোষের ওপর থেকে একরকম হুমড়ে পড়লাম ওর ঘাড়ে, চক্ষুকর্ণের বিবাদ কাটানোর জন্য। চিঠিটা নয়নের বাবার লেখা। আমাদের জানতে ইচ্ছে করছে, তুমি এই চিঠির খামে একটা ১০০ টাকার নোট পেয়ে কি করবে? বৃন্দাবন বলল, ওটা পেয়ে লিখেছে না পেলে লিখেছে বোঝা যাচ্ছে না কিন্তু। আমরা বৃন্দাবনকে ধমকে থামিয়ে দিলাম। তোর সবটাতে পাকামি, একই তো কথা। তাছাড়া চিঠিটার ওপর চা ফেলে ঝাপসা তুই করেছিস। এত খুঁতখুঁতুনি যখন, তখন চাটা না ফেললেই পারতিস। তুই চিঠির বাকিটা আর নোটটা নির্ঘাত মুড়িয়ে ফেলে দিয়েছিস। নয়ন পড়ে চলল, তোমার ১০০ টাকা খরচ করা সম্বন্ধে আমাদের সকলের মতই ভিন্ন। আমি, তোমার মা এবং তোমার ছোট বোন খুন্তি যা ভাবছি তাতে কারো সাথে কারো বিন্দুমাত্র মিল নেই। তাই মনে হলো তোমাকে সরাসরি জিজ্ঞেস করাই। থেমে গেল নয়ন। দোষ নেই, পরের খানিকটা কুয়াশার মতন ঝাপসা। কিছু দূরে গিয়ে আবার পড়া যাচ্ছে, তুমি ভালো থেকো, পড়ায় মন দিও, প্রাতে ছোলা খেও ইত্যাদি। বাড়ি থেকে আসা সব চিঠির গসাগুগুলো। বৃন্দাবনের টাকা উড়ে যাওয়ার কথাটায় মনে হলো যুক্তি আছে। হরি আর নয়ন বল খোঁজার ভান করে নিচের সব ঘরগুলো খুঁজে এলো, এমনকি সুপারের ঘরও। ঘরে ঢুকে দেদার খোঁজাখুঁজিতে হয়তো অনেকেই আপত্তি তুলতো, কিন্তু নয়নটা বক্সিং চ্যাম্পিয়ন, তাই কেউ তেমন আপত্তি করেনি। সুপারের স্ত্রী, সুপার মাসিমা অবশ্য খুব ভালো মানুষ। সুপারের ঠিক উল্টো, উনি তরকারির ঝুড়ি পর্যন্ত খুঁজতে দিলেন। চিঠি আর টাকা কিন্তু তাও পাওয়া গেল না। হস্টেলে চিঠিগুলো পৌঁছয় ঠিকই, প্রত্যেকটা ঘরে ৪টে করে ছেলে, সকলের চিঠি, সব ঘরে একই নিয়ম। চিঠিগুলো এক কোণে ডাঁই করা থাকে। বাড়ির লোকের ধারণা আমরা হস্টেলে খারাপ থাকি, তাই মা বাবা তো লেখেই, মাসি পিসি দাদা দিদি সকলেই লেখে। ওরা তো জানে না আমরা কি মজায় থাকি। চিঠি লেখে বিষণ্ণতার বিষ কাটাতে। চিঠিগুলো তেমন অবসর ছাড়া পড়া হয় না। আমাদের খারাপই লাগে। আশা প্রত্যাশার বিনিময়ের জন্যেই চিঠির জন্ম। আমরা জানি কত কষ্টে ঝাড়া এক পাতারও বেশি বাংলা লেখা উৎপন্ন হয়, কিন্তু সময়ের অভাবে আমাদের উত্তর দেওয়া হয় না। সবার বাড়ির চিঠিগুলো একই ছকে বাঁধা, একই গত। নামগুলো না থাকলে বোঝাই যেত না কোনটা কার। প্রথমে একটা স্নেহসিক্ত শুরু, তারপর ভালো আছি কিনা সেই প্রশ্ন, তারপর পড়াশোনা আর স্বভাব ভালো করার উপদেশ, তারপর কিছু অভিমান ভরা অনুরোধ প্রত্যুত্তরের জন্য, শেষে স্নেহাশিস ঢালা সমাপ্তি।
আমরা অনেকে একদিন গবেষণা করছিলাম সববার বাড়ির চিঠি একরকম কেন তাই নিয়ে। বৃন্দাবন বলেছিল, আরে বাবা, মায়েরা সকলেই তো একই বই পড়েছে, ব্যাকরণ, কৌমুদি, কিশলয় আর নেসফিল্ড গ্রামার, চিঠিগুলো তো একরকম হবেই। একমাত্র হরির বাবার লেখা চিঠিগুলো একটু অন্যরকম। প্রত্যেক চিঠিতেই লেখেন, তোমাদের স্কুলের কর্ণধারকে আমার শুভেচ্ছা জানিও। তাই নিয়ে এক কেলেঙ্কারি করেছিল হরি। চিঠিটা নিয়ে বাংলার স্যার বদ্রীনাথ বাবুকে বলেছিল, পড়ুন স্যার, আমার বাবা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। হরির দোষ নেই, বদ্রীনাথ বাবুই সবচেয়ে বেশি ধরেন আমাদের কর্ণ। চিঠি পড়ে হরির কানটা সাপটে ধরে বলেছিলেন বদ্রীনাথ বাবু, হতভাগা, স্কুলের কর্ণধার মানে কাণ্ডারি অর্থাৎ হেড স্যার, এটাও জানিস না? প্রতিবাদ করেনি হরি। বাড়ির চিঠিগুলো কিন্তু মোটেই ফালতু নয়, খুব কাজে লাগে। সন্ধেবেলায় চা আর চানাচুরের আড্ডায় দারুণ দরকারি। ঠোঙা বানানোর জন্য অমন জিনিসটি হয় না, খাম থাকলে তো কথাই নেই। নয়নের চিঠির খামটা তখনও কিছু চানাচুর বুকে আগলে তক্তপোষে পড়েছিল। হরি সেটাকে পাশবালিশের খোলের মতন আরেকবার উল্টালো। কোথায় কি, একটা পুত্রশোকের হাহাকার ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ল নয়নের বুক থেকে। দারুণ একটা ব্যাট কেনা যেত এই শীতটা। আমরা বৃন্দাবনের দিকে কটমট করে তাকালাম। তুই যত নষ্টের গোড়া, চিঠিটাকে ছিঁড়ে তাতে চানাচুর লেপটেছিস, তারপর চা ঢেলে সব ভাসিয়ে দিয়েছিস। বৃন্দাবন বলল, অত দরকারি বুঝবো কি করে, সব চিঠির হালই তো ওই হয়, নয়ন আগে পড়েনি কেন? ভেঙচি উঠল নয়ন, তুই তোর বাড়ির চিঠি কত পড়িস? পড়লে তো বাংলা শিখেই যেতিস, 100-200 পেতিস না। আমি নয়নকে বললাম, দেখ, টাকাটা হয়তো তোর বাবা পাঠাতে ভুলে গেছেন বা পাঠাননি, তোর কাছে টাকা খরচের রীতি জেনে তারপর হয়তো পাঠাবেন। নয়ন বলল, আমার কিন্তু তা মনে হচ্ছে না, কারণ বাড়ির চিঠি খামে তো সাধারণত আসে না। বাকি চিঠিটা পেলে বড় ভালো হতো রে। সকলে মিলে সাব্যস্ত করা হলো যে নয়নের এক্ষুনি বাড়িতে চিঠি লেখা উচিত, জানানো উচিত যে টাকাটা পাওয়া যায়নি, আর সঙ্গে নয়ন কিভাবে 100 টাকা খরচ করবে তার একটা সুন্দর ফিরিস্তি। আমার ধারণা যদি ঠিক হয় তো ওটা পড়েই টাকা পাঠাবেন নয়নের বাবা। বৃন্দাবন বলল, তোর তো একটা ভালো ক্রিকেট ব্যাটের শখ বহুদিনের, সেটা লিখে জানিয়ে দে। নয়ন বলল, পাঠার মতন বকিস না, বাবা ভাববে সারাদিন খেলবো আর পড়াশোনার গোল্লায় যাবে, তাতে টেনশন বাড়বে, টাকা পাঠাবে না। হরি বলল, পরোপকারটা বাবা মায়েদের খুব প্রিয় সাবজেক্ট, লিখে দে, অনেক অন্ধদের রাস্তা পার করিয়ে দিব, প্রচুর খঞ্জকে খঞ্জনি বাজানো শিক্ষা দিয়ে দারিদ্র্যের গঞ্জনার হাত থেকে মুক্ত করিব। ভাষার দিকটাও তো দেখতে হবে চিঠিতে। আমি বললাম, পরোপকারের লাইনটা ঠিকই আছে, কিন্তু এগুলোতে তো টাকা খরচ নেই, এর বিনিময়ে টাকা চাওয়াই তো পাপ, তাহলে দেবেন না। নয়ন হঠাৎ লাফিয়ে উঠল, দারুণ, পরোপকার পেয়ে গেছি, দীনদরিদ্র ভোজন। আমাদের বাড়িতে নিজেরা খাই না খাই, পালে পার্বণে দীনদরিদ্র ভোজন হয়। যদি লিখি, বহু দিনকে নিমন্ত্রণ করে কলা পাতায় খাওয়াবো। হরির খঞ্জদের খঞ্জনী শিক্ষণ বাধা পাওয়ায় মান তখনও ভঞ্জন হয়নি। সে খেঁকিয়ে উঠল, কলা পাতা খাওয়াতে বুঝি এই পাড়াগাঁয়ে খরচ হয়? আমি শুধরে দিলাম, অহ, ওটা কলা পাতা না, কলা পাতায়। আরো অনেক তর্কাতর্কি হলো। অবশেষে চিঠিটা দাঁড়ালো এই রকম, শ্রীচরণে সু বাবা, আশা করি তোমরা সকলে কুশলেই আছো। আমি ভালো আছি, খুব পড়াশোনা করছি, এবার পাশ অনিবার্য। মা নিশ্চয়ই? খুন্তির স্কুল। বলতে ভুলে যাচ্ছিলাম, তোমার গত চিঠির খামে 100টি টাকা কিন্তু আমি পাইনি। হয়তো শেষ মুহূর্তে কর্মব্যস্ততা হেতু খামে পুরতে ভুলে গেছো। এখানে চারপাশের লোকজন বড় দরিদ্র। ইচ্ছে আছে সামনের পয়লা বৈশাখ শুভ নববর্ষে দীনদরিদ্র ভোজন করাবো। টাকাটা পেলে সেই কাজেই লাগাতাম। অবশ্য এখনো 1 মাস বাকি, তাই তুমি ও মা আমার ভূমিষ্ঠ প্রণাম নিও, খুন্তিকে ভালোবাসা জানিও। তোমার চিঠির অধীর অপেক্ষায় রইলাম। ইতি নয়ন। চিঠিটা আমরা একেবারে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে এলাম।
4-5 দিন পর থেকে আমরা এক অদ্ভুত আশার কবলে পড়লাম। হস্টেলের পিয়ন চিঠি দেয় দিনে একবার, বিকেল 5টা নাগাদ। আমরা রোজই হস্টেলের উঠোনে পিয়নের ব্যাগ উজাড় করে সব চিঠির ঠিকানা দেখতে শুরু করলাম। দিন যাওয়ার সঙ্গে উত্তেজনাও বাড়তে লাগলো। একদিন তো নয়ন পিয়নের পকেটে হাত পুরে দিল, 2-1 পিস চিঠি ওখানে থাকতেও পারে ভেবে। পকেট থেকে টেনে যা বার করলো সেটা মোটেই কোনো চিঠি নয়, সেটা একটা বাক্সের মতন পানের ডিবে। তাই নিয়ে হুলুস থুলুস কাণ্ড। পিয়ন হেড স্যারকে রিপোর্ট করবেই আমাদের নামে। অনেক কষ্টে তাকে নিরস্ত করা গেল। হস্টেলময় রাষ্ট্র হয়ে গেল যে নয়নের নামে একটা গুপ্তধন বোঝাই চিঠি আসবে। তাই নিয়ে 2-4টে গল্পও চালু হলো। দিন দশেকের মাথায় যখন উত্তেজনাটা একরকম থিতিয়ে এসেছে, আমি একদিন একটু দেরি করে হস্টেলে ফিরেছি এক বন্ধুর বাড়ি থেকে। ঢুকতেই নিচের তলার গোবিন্দ আমাকে বলল, তোদের নয়নের সেই গুপ্তধনের চিঠিটা আজ এসেছে রে, সবাই রসগোল্লা খেয়েছে। আমার রাগ ধরে গেল। কি, আমার জন্য একটু দাঁড়ালো না? অবশ্য আমি জানতাম রসগোল্লা আমার জন্য আছেই আছে। এক ছুটে ঘরে ঢুকলাম। নয়ন, আমার রসগোল্লা কই? এক লহমায় যার নজরে পড়ল তাতে একটু দমে গেলাম। নয়ন চিত হয়ে শুয়ে, হরি পড়তে বসেছে, বৃন্দাবন এক মনে হাই তুলে চলেছে। এই নে রসগোল্লা বলে নয়ন আমার দিকে একটা চিঠি এগিয়ে দিল। আমি চিঠিটা খুললাম। নয়নের বাবার চিঠি। স্নেহের নয়ন, বিগত 2.5 মাস ধরে তোমাকে লেখা 5টি চিঠির কোনো জবাব না পাওয়ায় আমরা তোমার বিপদের আশঙ্কায় শঙ্কিত ছিলাম। এই চিঠিটির জবাব না পেলে আমি নিজের অসুস্থতা উপেক্ষা করে তোমার স্কুলে যেতাম। তুমি ভালো আছো জেনে আশ্বস্ত হলাম। তোমার চিঠির উত্তর আমার চিঠির মোটে 6 দিনের মাথায় এসেছে। এই অভূতপূর্ব ঘটনায় আমরা ভীষণ বিস্মিত। 100 টাকা খরচ সম্বন্ধে তোমার উদার মনোভাবে আমরা সকলেই প্রীত। নববর্ষে তোমার মনোবাঞ্ছানুরূপ তোমার মা দরিদ্র ভোজনের আয়োজন করেছেন। এতে অবশ্য আরো অনেক বেশি খরচ হবে, তা হোক। খুন্তির স্কুলের দিদিমণি ওকে একটা রচনা লিখতে দিয়েছিলেন, 100 টাকা পেলে কিভাবে খরচ করবে। আমাদের মতামত আমরা দিয়েছি। খুন্তির অনুরোধ মতন তোমাকেও জিজ্ঞাসা করেছিলাম। জানি না মনের মাঝে 70 চিঠির আশা লুকিয়েছিল কিনা। দরিদ্র ভোজনের দিন তুমি উপস্থিত থাকলে ভালো হয়। মাঝে মধ্যে এমন তাড়াতাড়ি চিঠি দিও। স্নেহাশিস জানিয়ে শেষ করলাম। ইতি, বাবা। নয়ন জিজ্ঞেস করল, রসগোল্লাটা কেমন লাগলো? আমি ধপ করে তক্তপোষে বসে পড়ে বললাম, হ্যাঁ, অঙ্কের রসগোল্লার মতন, গলা দিয়ে নামছে না, 1 গ্লাস জল খেতে হবে।